আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 ও 27-এর ভাইয়া ও আপুরা, তোমাদের আজকে নিয়ে চলে আসলাম জীববিজ্ঞানের একটা নতুন ক্লাস। মানে এই প্রথম ক্লাস জীববিজ্ঞানের। গত দুই ক্লাস আমরা ফিজিক্স ক্লাস দেখেছি, তো আজকে আমরা দেখবো জীববিজ্ঞান। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছি পদার্থবিজ্ঞান, আজকে আমরা দেখবো জীববিজ্ঞান। তো আমাদের জীববিজ্ঞানে এসএসসি 2026 যারা আছো তাদের জন্য যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসটা আমরা একটু এক নজরে দেখে নিই। তো জীববিজ্ঞানের জন্য যে শর্ট সিলেবাসটি দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসটিতে মূলত রয়েছে প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, এবং রয়েছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। তারপরে রয়েছে একাদশ অধ্যায় জীবের প্রজনন, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি দ্বাদশ অধ্যায়। তারপর রয়েছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ, এ কয়েকটা অধ্যায়। তো আমরা প্রথমেই আজকে আমরা শুরু করব জীবন পাঠ এই অধ্যায়টি দিয়ে। এই অধ্যায়টিতে মূলত রয়েছে বিভিন্ন ধরনের টপিক, যেমন দ্বিপদ নামকরণ। তারপরে রয়েছে ইম্পর্টেন্ট টপিক, যেমন রাজ্যের নাম। 5টি কিংডমে ভাগ করা হয়েছে, সেই কিংডমের প্রত্যেকটা রাজ্যের নাম, প্রত্যেকটা পর্বের নাম, যেমন মানুষের প্রত্যেকটা শ্রেণী বিভাগে আমরা জানবো। তো চলো বেশি দেরি না করে আজকে আমাদের মূল পড়ায় চলে যাই। তো চলো আজকে আমাদের মূল পড়া প্রথম অধ্যায় জীবন পাঠ। জীবন পাঠ অধ্যায় জীবন পাঠ মানে কি? মানে তোমাদের জীবনের জন্য পাঠ, জীবনের জন্য পাঠ। এই পাঠটা এতটা ইম্পর্টেন্ট এসসি পদার্থ জীববিজ্ঞানের জন্য, এবং কি তোমার এই যারা এইচএসসি তে সায়েন্স নেবে তাদের জন্য এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এটা মূলত একটা বেসিক স্ট্রং করার অধ্যায়। তো মানব সভ্যতার জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়টি। তো চলো আচ্ছা বেশি দেরি না করে মূল পড়া চলে যাই। যদি আমরা মূল পড়া এসে গেছি, তো আমরা দেখতে পাচ্ছ কত ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা দেখবো এই অধ্যায়ে। তো বেশি দেরি না করে শুরু তো করে দিলাম, চলো নেক্সট যাই। অনেকে আছো যে এই জিনিসটা না স্কিপ করে যাও, কিন্তু এই জিনিসটা কি অনেকে পরে গিয়ে জিজ্ঞাসা করে যে কোন কোন জায়গা থেকে সিকিউ আসে বা এমসিকিউ আসে। আমি বলবো যারা এই পার্টগুলোকে স্কিপ করবে তারা জানতে পারবে না যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তা আমি এটাকে লিখে দিচ্ছি, ডোন্ট স্কিপ, ডোন্ট স্কিপ দিস। তুমি দেখবা, মানে এটা কি তোমার পাঠ শুরুর আগে একটা ধারণা দিয়ে দেয় কি কি দেখতে পারবো আমরা। তো চলো আমরা জীববিজ্ঞানে কি কি দেখতে পারবো। জীববিজ্ঞানের ধারণা, আমরা জীববিজ্ঞান কি, কেন পড়বো আমরা, জীববিজ্ঞান কি কাজে আসবে আমাদের, সেটা ব্যাখ্যা করতে পারবে তুমি। জীববিজ্ঞানের প্রধান শাখাগুলো বর্ণনা করতে পারবে তুমি। প্রধান শাখা কয়টি, কি কি, কিভাবে কি করে, এটা বর্ণনা করতে পারবে। জীববিজ্ঞানের জীবের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে তুমি। জীবকে শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে। এই অধ্যায়ে রয়েছে মানুষের পুরোপুরি শ্রেণীবিন্যাস, কেন হয়েছে মানুষ, কেন তার এরকম নাম হয়েছে, কেন তাকে এই শ্রেণীতে কনভার্ট করা, কেন তাকে এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলো আমরা দেখতে পারবো। তারপর আছে জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে পারবো। এই যে বললাম কেন, তারপর জীবের শ্রেণীবিন্যাস করণ পদ্ধতি বর্ণনা করতে পারবো। ওই মানুষের যখন শ্রেণীবিন্যাসটা পড়াবো তখনই আমরা বুঝে ফেলবো যে কেন এটা এরকম ভাবে আসলো। তারপরে দ্বিপদ নামকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে হাইলাইট টপিক। এটাকে আমরা পুরোপুরি দিব, এই যে এরকম ভাবে দিব। এটা একটা এক্সট্রা হাইলাইট টপিক। এটা মনে করো যত স্টার, 3 স্টার, ওয়েট স্টার তো হয় নাই, আমি দিই স্টার, 3 স্টার। এটা 3 স্টার, কারণ এই টপিকটা যতটা ইম্পর্টেন্ট তোমার এসএসসির জন্য, ততটা ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য। ইয়েস। তারপর বাস্তব জীবনে জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হতে হবে। আমরা কিভাবে বাস্তব জীবনে জীবের শ্রেণীবিন্যাস আমরা ঘটাতে পারি। তো চলো আমরা এবার চলে যাই প্রথমবার জীববিজ্ঞানের ধারণা, যেটা আমরা বলছিলাম কেন জীববিজ্ঞান পড়বো সেটা আমরা দেখবো। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব, এবং যেসব জিনিসের জীবন নাই তারা কি, জ্বর।
কিন্তু মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে। বিজ্ঞানের সূক্ষ্ম বিচার যখন আমরা করব, তখন কোথায় জড় অচেতনের শেষ এবং কোথায় জীবনের শুরু তা অনেক সময় বলা মুশকিল হয়ে যায়। যেমন জীববিজ্ঞানে যে আমরা পড়ি, এই জীবটা কোথা থেকে শুরু হয় তা কিন্তু আমাদের বলা যায় না। এখনো পর্যন্ত আমরা সঠিক পুরো পারফেক্ট ধারণা করতে পারি নাই জীবটা কোথা থেকে সৃষ্টি হয়েছে। যদিও আমরা অনেক বিজ্ঞানীদের গবেষণা থেকে দেখেছি যে সমুদ্র থেকে জীবটা প্রথমে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু অনেক ভাবতে পারে যে হযরত আদম আলাইহিস সালাম, মুসলিম যারা আছো, সে কিন্তু মানুষ ছিল, তার আগেও কিন্তু অনেক কিছু ছিল। তাই তখন কিভাবে সৃষ্টি হয়েছিল তা আমরা জানি না। তাই এখানে আছে জীবজগৎকে তাই বলা মুশকিল হয়ে যায়। আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান রসায়নের সেই একই নিয়ম যা কিনা জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবজগৎ পড়ার জন্য আমাদের লাগবে জীববিজ্ঞান এবং জড় জগৎ। যেমন আমরা একটা সাইকেল কিভাবে যাচ্ছে, একটা বিক্রিয়া কিভাবে হচ্ছে, যেমন আমরা যখন দিই পানিতে তুতে মিশালে কেন সেটা তিক্ত স্বাদ যুক্ত হয়, সেটা আমরা পড়বো রসায়নে। এবং আমরা ভৌত বিজ্ঞানে সেটাকে আমরা বলা হবে ভৌত বিজ্ঞান রসায়ন, কারণ সেখানে জড় বস্তু নিয়ে আলোচনা করা হয়। রসায়নের পদার্থ বিজ্ঞান এগুলো নাকি জড় বস্তু নিয়ে আলোচনা করা হয়। তো তারপর আছে, তাই জীবজগতে বুঝতে হলে ভৌত বিজ্ঞান তথা পদার্থ বিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌত বিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। অনেকে ভাবে আমি জীববিজ্ঞান পড়বো না, শুধু ফিজিক্স এবং কেমিস্ট্রি অর্থাৎ পদার্থ বিজ্ঞান এবং রসায়ন পড়বো। কিন্তু তাদের জন্য বলছি এটা মোটেও তোমার জন্য কাম্য নয়। তারপর যাচ্ছি, আসলে জীবনের মূল ভিত্তি কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের একই নিয়ম যা কিনা জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে। তারপর আছে, এটা বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব হয়েছে। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না। দেখো আমরা কেমিস্ট্রিতে পড়বো, তোমাদের দেখাই, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়। পানি তৈরি হবে। আমরা এটাকে আমরা সমতা করা যায়, কিন্তু এখন আমরা সমতা করব না। সমতাটা করে ফেলি। এই সমতাকরণ এটা তোমরা কেমিস্ট্রি বিষয়, এটা আমরা বায়োলজি দেখাচ্ছি। দেখো হাইড্রোজেন এটা একটা গ্যাস, অক্সিজেন দুটো একটা গ্যাস, কিন্তু এটা মিলে পানি তৈরি করছে। পানিতে কিন্তু যে এই উপাদানগুলো আছে, তো তখন আমরা কি, যদি আমরা ডিরেক্ট যে ট্যাপ থেকে বা ডিরেক্ট মোটর দিয়ে পানি উঠালে যে পানিটা খায় সেটার ভিতরে আয়রন থাকে, জিঙ্ক থাকতে পারে, অনেক কিছু থাকে, বিভিন্ন রাসায়নিক, সেটা আমরা ফুটিয়ে খেলে ওগুলো কি উড়ে যায় বা অনেকাংশে কমে যায়। ওইটার বিষয় আলাদা, হ্যাঁ, ওইটাও রসায়নের বিষয়। কিন্তু আমরা বায়োলজি দেখবো এই যে সুন্দর এগুলো হচ্ছে, এগুলো কি, এগুলোতে আমরা রসায়ন আরে পদার্থবিজ্ঞান দেবো। কিন্তু বায়োলজিতে আমাদের শিখতে হবে যে পানি অপরিহার্যতা, পানি আমাদের কেন প্রয়োজন জীবজগৎকে বাঁচার জন্য। ঠিক আছে, সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আমরা পড়বো। যা জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে, এগুলো কি জড় জগৎকেও নিয়ন্ত্রণ করতে হবে, জড় জগৎ। ঠিক আছে, তারপর জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশ জীব গঠিত হলো, তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভব ঘটে যা জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। যেমন আমি বলি, আমরা আমাদের পেটের ভিতরে থাকে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার মাধ্যমে আমরা পরিপাক নিয়ন্ত্রিত হয়। পরিপাক নিয়ন্ত্রণের জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, HCl। তোমরা অনেকে দেখবা ওষুধের প্যাকেটে দেখবা এই কথাটা লেখা থাকে, গ্যাস্ট্রিক ওষুধ যেগুলো থাকে এই কথাটা লেখা থাকে, তখন আমরা বুঝে নিব যে এটা গ্যাস্ট্রিক ওষুধ, কারণ এটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মাত্রাটা সেটা নিয়ন্ত্রণ করে, অথবা তার মাত্রা কমে গেলে এই ওষুধটার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা মুক্তি পাই। এবং আমরা ওটার জন্য আমরা অ্যান্টাসিডের একটা
কাজ দেখব একটু পরে, অ্যান্টাসিডের আমরা কাজ দেখব। তো আমরা এখানে দেখছি যে কিভাবে জীববিজ্ঞানের শব্দটা কিভাবে তৈরি হলো। বায়োলজি বলে, ইংরেজিতে বায়োলজি বলে, ইংরেজিতে বায়োলজি বলে। তো আমরা এগুলো রিমুভ করে দিই, কারণ এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। শুধু আমাদের ইম্পর্টেন্ট যে এইটুকু, যে জীববিজ্ঞান বেশ প্রাচীন, মানে বেশ প্রাচীন একটা বিজ্ঞান শাখা। চলো, জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস এবং লোগোস জ্ঞান শব্দ দুটির সংযোগের মাধ্যমে। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক মানে অনেক ইম্পর্টেন্ট, তুমি বলেও শেষ করতে পারবে না যে কত ইম্পর্টেন্ট। চিকিৎসক কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞান কাজ করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলে সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা রয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক পদ্ধতির বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। কারণ যখন আমরা দেখতাম যে আদিমকালে তারা কৃষি কাজ করতো, কিভাবে করতো, সেই কাজ কিন্তু বর্তমানের সাথে এক না। বর্তমানে বিভিন্ন মেশিন আছে, প্রযুক্তিগত অনেক উন্নত ভাবে আমরা আসি, কিন্তু আগে যেভাবে করতো সেভাবে আমরা নেই। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এমসিকিউর জন্য একটা টপিক আমরা পাড়ি দিয়ে আসলাম। দেখো, একটা টপিক অলরেডি আমরা পড়ে ফেলছি, জীববিজ্ঞানের ধারণা। এই জন্য বলছি যে এই লাইনটা এগুলো পড়তে, কারণ এগুলো পড়লে আমরা দেখতে পারবো আমাদের অধ্যায় কতটুকু শেষ হচ্ছে, কিভাবে আমরা শেষ করতে পারছি। দেখো, একটা টপিক কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ পড়া শেষ হয়ে গেল। তারপর আছে জীববিজ্ঞানের শাখাগুলো। জীববিজ্ঞানের যে দুটি ধরন আমরা চারপাশে দেখতে পাই, সেটি হলো উদ্ভিদ এবং প্রাণী। এখানে কিন্তু জীব এবং জড় এটা আমরা দেখবো না, কারণ এটা অলরেডি জীববিজ্ঞানের ভিতরে আছে। তার মানে তো জড় বিষয় নিয়ে আলোচনা হবে না। তার মানে কি, শুধু উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আলোচনা হবে। জীবের মধ্যে দুইটা পার্ট, উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ কোনগুলো? গাছ, পালা, লতা, এমনকি কিছু কিছু আমরা যেগুলোকে প্রাণী ভাবতাম, দেখবা সেগুলো উদ্ভিদ মনে হচ্ছে কিছু বৈশিষ্ট্যের কারণে। ইয়েস, বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়া প্রচলন ছিল, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এই রীতি এখন কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন আর পাঠ চলবে না। আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে, শুধু দুটি শাখায় ভাগ করে এখন হয় না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ প্রাণী কোনোটাই নয়। ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, শৈবাল না, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, যা উদ্ভিদ এবং প্রাণী কোনোটাই নাই, কিন্তু তারা জীব। তা পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তারা, কিন্তু তারা উদ্ভিদও না, প্রাণীও না। তারা কিভাবে বেঁচে আছে? আমরা তো এগুলোকে প্রাণী ভাবতাম, কিন্তু এখন আর প্রাণী ভাবা যাবে না, কারণ তারা উদ্ভিদও না, তারা প্রাণীও না। এটা অনেক ইম্পর্টেন্ট যে কোন দুটি জিনিস যা উদ্ভিদও নয়, প্রাণীও নয়, তখন এমসিকিউ আকারে এগুলো থাকে। এমসিকিউ থাকে, সিকিউ আসে না তোমাদের। আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির সাথে সাধারণ বৈশিষ্ট্যকে একত্রে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধারণ ভিত্তিক শাখা অবশ্যই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। জীববিজ্ঞান এইচএসসি যে ফিজিক্স গুলো থাকে, সেখানে আমরা প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান দুইটা চ্যাপ্টার, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রের নাম উদ্ভিদ বিজ্ঞান, দ্বিতীয় পত্রের নাম প্রাণী বিজ্ঞান, যাকে আমরা বটানি বা জুলজি নাম শুনছো তোমরা, পরে আমরা দেখবো, তোমরা বড় হলে পড়তে পারবে। তো আমরা আরেকটা টপিক আমরা শেষ করে ফেললাম। আরেকটা টপিক না, পুরো টপিক শেষ হয়নি, অর্ধেক শেষ হয়েছে। তারপর 1.2.1 ভৌত জীববিজ্ঞান। এখন আমরা বলছি না যে জীববিজ্ঞানকে শুধু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি না, এখন আমরা জীববিজ্ঞানকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এবং জীববিজ্ঞানকে অন্যভাবেও ভাগ করা যায়। সেটা হচ্ছে ভৌত শাখা এবং ফলিত শাখা। এই যে দেখো, জীববিজ্ঞান তার ব্যতিক্রম না। এই দেখো,
জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভৌত শাখা মানে যেটা লাগবেই। একটা কথা বলি, যে লাইনগুলো আমি দাগিয়ে দিচ্ছি এটা অনেক ইম্পর্টেন্ট লাইন। তোমরা বিশ্বাস না হলে টেস্ট পেপার কিংবা মেডিজি কিংবা তোমরা দেখতে পারো যে গাইডে এসব এমসিকিউ আছে কিনা, দেখবা এগুলো দিই প্রথম যে এমসিকিউ গুলো না এগুলো থেকেই, কারণ আমি প্রথম পড়াচ্ছি তো, মানে প্রথম অধ্যায় পড়াচ্ছি তো অঙ্গ সংস্থান। প্রথমে শুরু করি অঙ্গ সংস্থান বা মরফোলজি। এটা কি আমি বলবো এটা মুখস্থ করবা, ঠিক আছে, কিন্তু মুখস্থ করার আগে তোমাদের বুঝতে হবে জিনিসটাকে কি। এখান থেকে কিন্তু ক এর জন্য মার্ক আসে, যে এই পুরো অধ্যায় মানে পুরো এই যে 1.2.1 এবং 1.2.2 এই যে এটা কি দুটোটাই কি ক এর জন্য প্রশ্ন আসে, এবং এটা অনেক আসছে ক এর জন্য প্রশ্ন। ক এর জন্য তোমরা ইম্পর্টেন্ট বোঝানোর জন্য আমরা স্টার দিয়ে দিব। হ্যাঁ, ক এর জন্য ইম্পর্টেন্ট, এটাকে আমরা আচ্ছা দিছি, সমস্যা নেই। অঙ্গ সংস্থান, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। অঙ্গ সংস্থান দেখতে মানে নামের সাথে দেখো কত মিল। অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থানিক তো হচ্ছে দেহের বাহ্যিক বর্ণনায় বিষয়কে বহি অঙ্গ সংস্থান এবং অভ্যন্তরীণ বিষয় বর্ণনার জন্য অন্ত অঙ্গ সংস্থান প্রয়োজন। অভ্যন্তরীণ কোনগুলো, যেমন আমরা পেটের ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিভিন্ন খাবারের কিভাবে বিক্রিয়া হয়, সেটা কি ইন্টারনাল মরফোলজি, অর্থাৎ অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঙ্গ সংস্থান। তারপর আছে বহি অঙ্গ সংস্থান, যেমন আমাদের হাত কিভাবে কাজ করে, মানে হাতের বাইরে চামড়াটা এটা কিভাবে, কয়টা লেয়ার আছে, চামড়াটা কি করে আমাদের শরীর থেকে, এগুলো কি বহি অঙ্গ সংস্থানিক বা বাইরের বিষয়। আমরা যেগুলো কি জানবো সেটা হলো এক্সটার্নাল মরফোলজি। তোমাদেরকে বলে রাখি এগুলো কিন্তু কেউ এভাবে শিখাবে না বই ধরে ধরে। তারপর আছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এটা অনেক ইম্পর্টেন্ট। জীবের শ্রেণীবিন্যাস এবং তার নীতিগুলো এ শাখার আলোচ্য বিষয়। এই দেখো এখন আমার প্রশ্ন আসতে পারে যে এটা কেন পড়বো, ট্যাক্সোনমি এটা যে কতটা ইম্পর্টেন্ট। দেখো আমরা এখানে একটা জিনিস জেনে রাখি, জীববিজ্ঞান যে জায়গায় দেখবা ট্যাক্সা ইংরেজিতে হবে ট্যাক্সা, এটা মানেই শ্রেণী, শ্রেণীবিন্যাস। তো আমরা পড়ি না ক্লাস 1 ক্লাস 2 এগুলোকে আমরা শ্রেণী, তেমনই কোনটা আপার ক্লাস কোনটা লোয়ার ক্লাস ওগুলো কিন্তু আমরা কিন্তু শ্রেণী বিভাগে আমরা বিভক্ত করি। তেমনি এটাকে আমরা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য এই আমার শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি প্রয়োজন। কিন্তু এই ট্যাক্সোনমিটি মূলত এই শাখাটি শুধুমাত্র আমরা জীববিজ্ঞানের ক্ষেত্রে ইউজ করব। শ্রেণীবিন্যাস বিদ্যা এটা মানে শুধু জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা ইউজ করবো না, আমরা অনেক শাখায় দেখবো এগুলো ইউজ আছে। আর জীববিজ্ঞানের জন্য এটাকে আমরা জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো জীববিজ্ঞানের ট্যাক্সোনমি শাখার মধ্যে রয়েছে। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো, অর্থাৎ জীবের কি রীতি রয়েছে এগুলোতে এখন আমরা দেখব। এই শাখার আলোচ্য বিষয় কোনগুলো এগুলো আমরা বুঝে ফেললাম, তো এখন আমরা একটা সুন্দর মতো পড়তে পারবো যাতে আমাদের বুঝানো হয়েছে। দেখো এখানেও দেখো প্রত্যেকটা মানে আমি শুধুমাত্র এগুলো আমরা দাগ দিয়ে দিব, মানে যেহেতু ইম্পর্টেন্ট আছে অনেক তাই এগুলোকে আমরা এভাবে দাগ দিব। চলো আমরা ভালোভাবে আমরা দাগ দিব যে অঙ্গ সংস্থান ঐত্তরিক, এই যেগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা এই কারিতে দাগ দিয়ে দিব। তবে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি যেগুলো আমি বুঝালাম সেগুলোকে আর বুঝাবো না।
তোমরা যারা বুঝোনি তারা ভিডিওটাকে আবার পিছিয়ে নিয়ে দেখো, সুন্দর মতো বুঝে যাবে। শারীরবিদ্যা বা ফিজিওলজি, অনেকে এটাকে, আমিও মাঝে মধ্যে সাইকোলজি ভাবতাম, কিন্তু এটা না, এটা কি শারীরবিদ্যা বা ফিজিওলজি। শারীরবিদ্যা বা ফিজিওলজি কি? শারীরবিদ্যা কি জানো? ওই যে আমরা পড়ছি না অঙ্গ সংস্থান, সেটা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করে যে কি কি আছে, কিন্তু শারীরবিদ্যা কি করে সেই বিষয়গুলো কিভাবে ঘটে। এই দেখো, জীব দেখেন নানা জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বাস শ্বসন, রেচন, শ্বাস সংশ্লেষণ ইত্যাদি এসব আলোচ্য বিষয়, যেগুলো শারীরবৃত্তীয় কাজ। আমরা বুঝতে পারছি শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজ কোনগুলো? শ্বসন, শ্বাস সংশ্লেষণ, তারপর আছে রেচন। তো শ্বসন হলো আমাদের যখন নিঃশ্বাস প্রশ্বাস চলে, এটাকে আমরা শ্বসন বলি। এবং রেচন, রেচন হলো রেচন হলো যে আমাদের মূত্র তৈরি হয় যে মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে আমরা রেচন বলি। রেচন আমরা অনেক বিশাল বড় করে আমরা পড়ব। তারপর আছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কোনটা সেটা সবাই জানি। সালোক সংশ্লেষণের ইংরেজি নাম ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? উদ্ভিদের এখন কিন্তু আমরা বড় হয়ে গেছি, এখন কিন্তু আমরা বলবো না যে শুধুমাত্র উদ্ভিদে ঘটে, স্পেসিফিকলি বলতে হবে উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যুতে ঘটে। সালোক সংশ্লেষণটা মূলত ওই জায়গাতে ঘটে। কোথায়? উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যুতে ঘটে। তারপর আছে জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। শারীরবৃত্তীয় কাজ বললামই তো। তারপর আছে হিস্টোলজি, জীবদেহের টিস্যু সমূহের গঠন। দেখো আমরা আরেকটা নতুন শব্দ পেলাম, সেটা হলো হিস্টোলজি। আমি এখানে লিখেছিলাম টেক্সা মানে ধাপ। এগুলো তোমরা নোট করে নিবা, যে আমি যেগুলো লিখতেছি, হ্যাঁ, এগুলো যদি আমি পড়া শেষ হলে একেবারে বই স্লাইডটা দিয়ে দিব। টেক্সা মানে, তোমাদের একটা কথা ভুল আমি বলছি মেবি, যে টেক্সা মানে শ্রেণী না, টেক্সা মানে কি ধাপ। ওয়েট, আমরা এখানে আমি লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। টেক্সা মানে ধাপ। টেক্সা মানে ধাপ। ধাপ বা শ্রেণী একই কথা, এই জন্য আমি বলছিলাম আর কি। তখন তোরা খেয়াল করে নেই, সমস্যা নেই, তোমরা বুঝে নিলেই হলো। এত প্যারা নিয়ে দরকার নেই, তোমরা বুঝবে ইনশাল্লাহ, কারণ তোমরা বড় হয়েছে। তো তারপর আসি ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি। ভ্রূণ মানে কি জানো? আমরা যে ছোট ছিলাম না, যে আমরা যখন আমরা বের হয়েছি, মানে পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হই, তখন সেটাকে আমরা, ওয়েট, আমি একটা জিনিস হিস্টোলজি আগে পড়িয়ে নিই, তারপর আমি বলছি ভ্রূণবিদ্যা কি। জীবদেহের টিস্যু সমূহের গঠন, হিস্টোলজি। তো আমরা আরেকটা অধ্যায়, আমরা মানে আরেকটা টপিক আমরা দেখি যে হিস্টোলজি কি। যেমন আমরা হিস্টো যেদিকেই দেখব তার মানেই টিস্যু। টিস্যু কোনগুলো? যে আমরা পড়বো যে জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়টিতে আমরা পড়বো যে কয়েকটা কোষ মিলে একটা টিস্যু গঠিত হয়, সেটা আমরা পড়বো। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি টিস্যু। মানে এই শাখায় কি আলোচনা করা হয়? বললাম তো হিস্টো মানে টিস্যু। তাহলে তোমরা বুঝে নিচ্ছা, অবশ্যই তোমরা বুঝবে, কারণ তোমরা অনেক বুদ্ধিমান, আমি বিশ্বাস করি। ইয়েস, তোমরা অনেক বুদ্ধিমান, কারণ এগুলো তো বাচ্চাদের পড়া, তাই না? তোমরা তো আর বড় হয়ে গেছো, তোমরা আরো বেশি পড়বা। তো আমরা দেখতে পেয়েছি হিস্টোলজি, টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী। এগুলো ইজি ভাই, প্রত্যেকটা বুঝাই দিতেছি। অঙ্গ সংস্থান কি? অঙ্গ সংস্থান কি এক কথায় উত্তর বের করার চেষ্টা করবে, যে এক কথায় কিভাবে উত্তরগুলো বের করা যায়। অঙ্গ সংস্থান কি? অঙ্গ সংস্থান হলো
জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক দৈহিক বর্ণনা। শ্রেণীবিন্যাস বিদ্যা কি বা ট্যাক্সোনমি কি? আছে তো শ্রেণীবিন্যাস বিদ্যা, মানে কি শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে। শারীরবিদ্যা, শারীরবিদ্যা কি? শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজ কোনগুলো? আমরা এখানে আছে 3টা, এই বিষয়ে আমরা পড়তে যাবো কেন? এখানে আছে 3টা, আমরা 3টাই দিয়ে দিব, শ্বসন, রেচন এবং আছে তোমাদের শ্বসন, রেচন, আরেকটা আছে হইলো সালোক সংশ্লেষণ। উদ্ভিদেরটা আছে, প্রাণীরটা আছে, দুটোটাই আছে। এমন তো নাই যে আমরা উদ্ভিদের আছে প্রাণীর নেই। চাইলে তুমি এখানে দেখো, শ্বসন কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর দুটোটাই হয়, রেচন শুধুমাত্র প্রাণীর হয় এবং সালোক সংশ্লেষণ উদ্ভিদের হয়। এখানে সবগুলো 3টাই সমানভাবে মিলিত ভাবে আছে, আর কিছু পড়ার দরকার নেই, এই 3টাই পড়ো। ভ্রূণবিদ্যা তোমাদের অনেকে বলবে এক্সট্রা পড়ো, আমি বলবো এসএসসির জন্য বইয়ের বাইরে কিচ্ছু পড়া লাগবে না, আমার গ্যারান্টি। কারণ তুমি এক্সট্রা পড়বে কারা? যাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আরো কিছু সময় বাকি থাকে, তারা চাইলে এক্সট্রা পড়তে পারে, কিন্তু তোমাদের এখন সিলেবাস আগে শেষ করতে হবে, তারপরে আমরা এক্সট্রা পড়বো, ঠিক আছে? এই জন্য আমি বলি, হ্যাঁ ঠিক আছে। তো চলো, ভ্রূণবিদ্যা, তারপর আছে ভ্রূণ। ভ্রূণ মানে কি? ভ্রূণ কি আমরা বলি, ভ্রূণ কি? ভ্রূণ হলো আমরা যখন মাতৃগর্ভে থাকি, তখন আমাদের দেহটা তৈরি হয় না, সেটাই ভ্রূণ, ঠিক আছে? আর ভ্রূণবিদ্যায় কি আলোচনা করা হয়? আমরা যে ছোট থেকে বড় হই, মানে ছোট থেকে বড় হই, কিন্তু আমরা এই বাস্তব জীবনে না, আমরা যে মাতৃগর্ভে যেভাবে ছোট থেকে বড় হই সেটা দেখা আছে। কোষের জনন আমরা পরে দেখবো, তোমরা শুধু বলবো জনন কোষের উৎপত্তি। জনন কোষ কোষগুলো আমি বলি, জনন কোষে যেখানে বিভিন্ন জৈবিক কিংবা বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি হয়, তাকে আমরা সেই প্রক্রিয়াটার নাম জনন। এবং জনন কোষের উৎপত্তি, কিভাবে জনন কোষটা উৎপন্ন হয়, এবং সেই নিষিক্ত জাইগোট মানে কিন্তু অন্য কিছু না, আমাদের জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়। গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে এই আলোচনা এই শাখার প্রধান বিষয়। অনেকে কি জাইগোট কথাটা শুনলে কেমন জানি ভাবে, অন্য কিছু ভাবে, কিন্তু না ভাই, জাইগোট যা ভাবতা ওইটা না, পুরা ভিন্ন একটা জিনিস জাইগোট। পরে পড়বো আমরা, পুরা তুমি টাসকি খেয়ে যাবে, কি রে আমি যা ভাবছি ওটা কিচ্ছু না। জাইগোট কি জানো? আমি বলি, জাইগোট ওটা তোমার বাইরের কোনো প্রক্রিয়া না, ওটা ভিতরের প্রক্রিয়া। যখন আমি বলি এভাবে থাকে, আমরা ধরলাম এই যে এটা, আমরা ধরলাম এগ বা ডিম্বাণু। যখন আমরা ডিম্বাণুর ভিতরে আমরা এটা প্রবেশ করে শুক্রাণু যখন শুক্রাণু তো লেজ থাকে, যখন মিলিত হবে না, এই মিলিত হওয়ার পরে জাইগোট উৎপন্ন করবে। এই জাইগোটটা কিন্তু তুমি, ইয়েস তুমি না, এটা তুমি, এই যে এটা তুমি, ইয়েস এটা তুমি। এখানে যারা ফাইজলামি করবে তাদের জন্য এইসব পড়ালেখা না, তাদের জন্য আর্টস চলে যায়। আমি বলি ঠিক আছে, কারণ সায়েন্স নিয়ে এগুলো পড়তে হবে। ইয়েস, জায়গাটা তুমি। এবং আমি যেটা দেখাতে গেছিলাম, এই যে ওয়েট, হ্যাঁ এটা তুমি, এটা তুমি, ওয়েট এ মিনিট, ওকে এটা তুমি। যেগুলো দাগানো হচ্ছে ওগুলো একদম দাগাচ্ছি নিচে করে, হ্যাঁ এগুলো তুমি। এবং এগুলো দেখালাম কোন, এটা তুমি, এগুলো না, এটা তুমি, একমাত্র তুমি বাইচে আছো এখন। তোমার আশেপাশে যত ভাই বোন যা আছে সব মরে গেছে, ইয়েস এগুলো তুমি। চলে যাইতাছো, যাওয়ার পর যখন মিলিত হবা, সে মিলিত হওয়ার পরেই একটা জাইগোট উৎপন্ন হবে। এই দুইটা প্রক্রিয়ার ফলে একটা, এই যে বলি, জাইগোট উৎপন্ন হবে, এই যে এরকম জাইগোট উৎপন্ন হবে, এবং সেখান থেকে তোমার উৎপত্তি শুরু, ঠিক আছে? তো সেটা কি ভ্রূণবিদ্যা, কিভাবে তুমি উৎপন্ন হয়েছো। ইয়েস, এটি জনন কোষ, তোমার যে জনন কোষ, এই যে এটা কিভাবে উৎপন্ন হয়েছে। ওয়েট, জনন কোষ বলতে যে তুমি কিভাবে উৎপন্ন হয়েছো, এটি কোষবিদ্যা বা সাইটোলজি।
এখানে আরেকটা জিনিসের শব্দ আছে জীববিজ্ঞানের, সেটা হলো সাইটো মানেই কোষ। যেই জায়গায় সাইটো দেখবো সেই জায়গায় আমরা বুঝবো এটা কোষ। লিখে দিই এখানে, ওয়েট এ মিনিট, এমন হইতেছে কেন লেখা? যে জায়গায় আমরা দেখবো সাইটো, সাইটো কথাটার মানেই কোষ। সাইটো কথাটার মানে কি? কোষ। এটা কিন্তু মাথায় রাখো, কারণ জীববিজ্ঞান যে জায়গায় সাইটো সেই জায়গায় কি? কোষ। চলো আমরা যাই আমাদের পড়ায়। দেখছো কতগুলো নতুন শব্দ দিয়েছে, এই যে এগুলোতে এক্সট্রা পড়া, এগুলো তো ভবিষ্যতের জন্য কাজে লাগবে তোমাদের। এই পড়া আর লাগবে না তো। অনেকে ভাবে আয় হায় কি জানি পড়তে হবে, এগুলোই এক্সট্রা। এক্সট্রা বলতে এগুলো জানা রাখা ভালো। এগুলো তখন তুমি জানবা, তখন তো তুমি জীববিজ্ঞানের নতুন শব্দটাকে তোমার আর কেউ কারোর আর বুঝাই দেওয়া লাগবে না। তুমি দেখবা সাইটোলজি, এটা তো লজি। আর যে জায়গায় লজি মানে বিদ্যা, দেখো বিশ্বাস না হলে দেখো, তোমরাই দেখো, তোমাদের সামনে প্রমাণ করে দিয়ে এগুলো কিভাবে বের হলো যে এটা মানে এটা। দেখো হিস্টোলজি মানেই সময়ের গঠন, হিস্টোলজি টিস্যুবিদ্যা, এমব্রায়োলজি লজি ভ্রূণবিদ্যা, সাইটোলজি কোষবিদ্যা। তার মানে সাইটো যেহেতু কোষ, তার মানে লজি অর্থ বিদ্যা। ঠিক আছে, এটা আমরা পড়লাম। তো এখানে লিখে দিই যে লজি ইকুয়াল টু বিদ্যা। আচ্ছা, এটা না লিখলে তোমরা বুঝিনি, কারণ এটা সবার ক্ষেত্রে ইউজ করা হয়।